মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত স্মৃতিসৌধ। বর্ণিল সাজে সেজেছে দেশ। রাজধানী জুড়ে নিরাপত্তা মহড়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক। আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত 1700-র উপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বগুড়ার শেরপুরে প্রায় 100 বিঘা জমির উপর নির্মিত এই প্রতিকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে কাল। আগামীকাল বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন মূল আয়োজনের। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথা বলি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন। প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দেশ। বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চয়তায় মহড়া করছে পুলিশ বাহিনী। এছাড়াও দেশের বাইরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সে খবরগুলো জানবো। দেশের খবর জানাতে বীরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে থেকে যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস, এবং দেশের বাইরের খবর জানাতে ফ্রান্স থেকে যোগ দিবেন লুৎফর রহমান বাবু। সরাসরি তাদের কাছে যাব। প্রথমে যাচ্ছে মামুনের কাছে। মামুন। এমদাদ, আগামীকাল 17 মার্চ, এই 17 মার্চে জন্ম নিয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তার জন্মদিনকে কেন্দ্র করেই, অর্থাৎ গত বছর সরকার যে মুজিব বর্ষ ঘোষণা করেছিল, সেই মুজিব বর্ষই আগামীকাল অর্থাৎ 2020 থেকে 2021 সালের 26শে মার্চ পর্যন্ত এই একটি বছর মুজিব বর্ষ ঘোষণা করে তা পালনের উদ্দেশ্যে কিন্তু আগামীকাল থেকে কিন্তু সারা ঢাকা শহর অর্থাৎ রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সব জায়গাতেই কিন্তু আসলে যে আলোকসজ্জা বা বর্ণিল সাজ সেজেছে। তার পাশাপাশি একটা বিষয় বলবো যে এই মহাযজ্ঞ অর্থাৎ সরকারের বিশাল যে কর্মযজ্ঞ, এটি বাস্তবায়নে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, সেই নিরাপত্তা পালনেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব তারা মহড়া দিচ্ছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে মনিটরিং বা পর্যবেক্ষণ সেটি তারা করছেন। আর কিছুক্ষণ আগে অর্থাৎ পুলিশের যে মিরপুর জোন রয়েছেন, সেই মিরপুর জোনের উদ্যোগেই পুলিশের একটি বিশাল টহল আমরা দেখেছি যে এই পুলিশের এই মহড়াটি টেকনিক্যাল থেকে শুরু করে সাভার, গাবতলী হয়ে সাভার হয়ে পুনরায় আবার এই টেকনিক্যাল থেকে মিরপুর 1 এবং মিরপুর 10 যাবে এই পুলিশের মহড়াটি। এবং এই সময় তারা আসলে রাস্তাঘাটে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করছেন তাদের খোঁজখবর নিচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলার কোনো ঘাটতি আছে কিনা বা কোনো অবনতি আছে কিনা, এই বিষয়টি আসলে তারা দেখছেন। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর টহলটি মিরপুরের যে 60 ফিট রয়েছে সেখানে গিয়ে শেষ হওয়ার কথা আমাদেরকে এই অঞ্চলের যে জোনের যে ডিসি রয়েছেন তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীর অন্য খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রামের থেকে যোগ দিচ্ছেন সহকর্মী। আমরা তুলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তার সাথে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা এখন আছি নগরীর সার্কিট হাউস এলাকায়। এলাকার কিন্তু পুরোপুরি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আপনারা দেখছেন সার্কিট হাউসের যে প্রধান ফটকটি রয়েছে সেই জায়গায় কিন্তু পুরোপুরি লাল সবুজের যে পতাকা, সেই পতাকার আদলেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া সার্কিট হাউসের যে বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত এলাকা রয়েছে সব জায়গায় কিন্তু লাল সবুজ ছাড়াও কিন্তু বিভিন্ন রং বেরঙের আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। একে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সব কিছু মিলিয়ে আসলে এক ধরনের আনন্দঘন পরিস্থিতি বিরাজ করছে। যারা রাস্তার আশেপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তারাও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষজন দাঁড়িয়ে কিন্তু এই অপরূপ যে আলোকসজ্জা সেটি কিন্তু দেখছেন। শুধু নগরীর সার্কিট হাউস নয়, আমরা দেখেছি নগরীর যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিআরবি এলাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া নগরীর যে বেসরকারি বিভিন্ন স্থাপনাগুলো রয়েছে অনেক জায়গায় সেখানেও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। এবং আগামীকাল দিনব্যাপী কিন্তু বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হবে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা এছাড়া জেলা প্রশাসন সব জায়গায় থেকে কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে এবং দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি সহ নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় অনেকটা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আমরা আছি নগরীর সার্কিট হাউসে। তো সেক্ষেত্রে এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। বর্ষ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাস এবং স্থানীয় আওয়ামী লীগগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সাথে ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে আপনি নিশ্চয় জানেন যে কোভিড-19 কারণে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় অধিকাংশ অনুষ্ঠানগুলোই ভার্চুয়াল অনুষ্ঠান হচ্ছে। ফ্রান্সের বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একটি জুম লিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ যারা সেখানে অংশগ্রহণ করতে চান সেই লিঙ্কে প্রবেশ করে তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারবেন। যথারীতি সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর
পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা হবে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ সহ রাষ্ট্রদূতের বক্তব্য এবং পরবর্তীতে শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা হবে। এবং আওয়ামী লীগের তরফ থেকে যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় শিল্পীরাও সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন। আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করছি যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কিন্তু ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, এর আগেই এটির স্বীকৃতি পেয়েছে এবং প্রতি বছর নানা অনুষ্ঠানগুলো আয়োজন করা হলেও এবার কোভিডের কারণে আসলে সেভাবে এখানে ইউরোপের বিভিন্ন দেশে সেভাবে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না, সে কারণে শুধুমাত্র ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে এবং সেই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে বাংলাদেশ থেকেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন। তো এই ছিল ইউরোপের বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের সর্বশেষ খবর। এমদাদ। মুজিব বর্ষ উদযাপনে দেশের বাইরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে খবর আমাদেরকে ফ্রান্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। এবং এর আগেও মুজিব বর্ষ উদযাপনে দেশ নানা রঙে সেজেছে এবং নিরাপত্তা মহড়াও দিচ্ছে, সে খবর আমাদেরকে রাজধানীর মিরপুর থেকে দিচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন এবং চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস। এবার অন্য প্রসঙ্গ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশায় সুনামধন্য আইনজীবী, কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3 দফা দল পাল্টে বিএনপি, জাতীয় পার্টি, পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন, আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদ। 1940 সালের 24শে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মওদুদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মওদুদ। রাজনীতির শুরুটা হয় আওয়ামী লীগের হাত ধরে। মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। 1977-এর পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর। এমনকি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই মওদুদ আহমদ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন বিরোধী দল বিএনপিতে যোগ দেন তিনি। স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। শিল্প, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বিদ্যুৎ, পানি, রেল, সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। 4122 কোটি টাকা খরচে 30,000 বীর নিবাস নির্মাণ করবে সরকার। সকালে একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এসব ভবন নির্মাণ কাজ শিখতে 48 লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণ। তবে মোট ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে জেনে বুঝেই প্রকল্পে রাখা হয়েছে বিদেশ ভ্রমণ। জুবাইর ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পে 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে 48 লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনা কমিশন বলছে অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে
সেসব স্পিরিট আপডেট করে তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের 24তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নেপালে বাংলাদেশ ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত। প্রথম ম্যাচ কিরগিজস্তানের বিপক্ষে 23 মার্চ। 3 দিন পর স্বাগতিকদের বিপক্ষে খেলবে জেমিদের দল। দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। বেনাপোল বন্দর দিয়ে যদি এই পণ্য নিয়ে 40টা ট্রাক রওনা দেয় 10 থেকে 15 দিন লেগে যায়। বাংলাদেশের পণ্য সামগ্রী নিয়ে আমরা পৃথিবীর বুকে আমরা যেন পৌঁছতে পারি। পৃথিবীর 145টিরও বেশি দেশে আমরা পৌঁছে গেছি। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রফতানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রফতানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রফতানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়াশাল। ত্রিদেশীয় ফুটবল সিরিজের খবর চূড়ান্ত হয়েছে। নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের সূচি। উদ্বোধনী ম্যাচে আগামী 23 মার্চ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ম্যাচগুলোর সূচি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টের পরের ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক দলের মুখোমুখি হবে নেপাল। আর 29 মার্চ বিগ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল মুখোমুখি হবে ফাইনালে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এদিকে টুর্নামেন্ট সামনে রেখে 18ই মার্চ নেপাল যাবে বাংলাদেশ। এর আগে 15ই মার্চ থেকে অনুশীলন শুরু করে জেবিডে বাহিনী। টুর্নামেন্টটিকে মূলত কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিয়েছে লাল সবুজরা। উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক হিসেবে গিনেজের অফিসিয়াল সাইটে এ তথ্য দেওয়া হয়। গত 9 মার্চ গিনেজের প্রতিনিধি দল বগুড়ার শেরপুরের প্রায় 100 বিঘা জমির উপর ধান দিয়ে অঙ্কিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। আহমেদ সালেন জানাচ্ছেন বিস্তারিত। যে দেশের মাটির পরতে পরতে যার নাম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার স্বাধিকার আন্দোলনে যিনি বুক চিতিয়ে লড়ে গেছেন, তিনি লক্ষ কোটি মানুষের অন্তর জুড়ে। যার অনুপ্রেরণায় স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে এই বাংলায়, তারই জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কোনো রং তুলির আঁচড়ে নয়, বরং বাংলার কৃষকের ফসলি জমিতে ধানের চারায় রোপণ করা তার প্রতিকৃতি এবার নাম লেখালো বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক বা শস্যচিত্র হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
বাংলাদেশ সময় বিকেলে গিনেজের ওয়েবসাইটে ওঠে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। ১,১৯,৪30.২73 বর্গমিটার বা প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে ধান দিয়ে অঙ্কন করা হয় এই মুখচ্ছবি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত বালান্দার গ্রামে বিশাল ক্যানভাসে ধানের চারায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দল তাদের শর্তের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন জমা দেয় গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপরই মঙ্গলবার আসে এ সাফল্য। জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় কৃষকের মাঠে আঁকা হয় এই শিল্পকর্ম। চীন থেকে আনা বেগুনি রঙের হাইব্রিড ধানের চারা F1 ও দেশীয় সবুজ রঙের ধানের চারা জনকরাজ ব্যবহার করা হয়েছে এই শস্যচিত্রে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, বর্ণিল সাজে সেজেছে দেশ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক। এবং আবহাওয়া পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত 1700-র উপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।